রবীন্দ্রনাথের সাথে উত্তরবঙ্গের যে সম্পর্ক সেটা নিয়ে আপনার কি ধারণা, কি বলবেন? দেখুন, রবীন্দ্রনাথ তো আমাদের জীবনে, আমাদের রক্তে। তো ফলে আমরা উত্তরবঙ্গের লেখক কর্মী হিসেবে আর কি আমাদের একটা অন্যরকম একটা থাকে যে রবীন্দ্রনাথের মতন ব্যক্তিত্ব তিনি উত্তরবঙ্গে বিভিন্ন সময় কাটিয়ে গেছেন। আহ, উনি দীর্ঘদিন কাটিয়েছেন কালিম্পংয়ে এবং মংপুতে। 1938-এর 24শে এপ্রিল প্রথম উনি কালিম্পংয়ে আসেন এবং সেখানে তার অনেকগুলো সৃষ্টি, মানে শেষ বয়সে, শেষ জীবনে অনেকগুলো সৃষ্টি। এবং তারপরে পরবর্তী সময়ে তিনি চলে আসেন মংপুতে কিছুটা স্বাস্থ্যোদ্ধারের জন্য। আর সৃষ্টিশীলতা তো ছিলই। এখানটায় একটা বিষয় বলছে, মৈত্রী দেবীর লেখা থেকে জানা যায়, যেটা উনি লিখেছেন, ভোর 5টায় চা খেয়ে রবীন্দ্রনাথ 9টা সাড়ে 9টা পর্যন্ত চিঠি লেখা এবং বাংলা ভাষা পরিচয়ের বইটি নিয়ে ব্যস্ত থাকতেন। মংপুতে থাকতে কবি সম্ভবত কলকাতা বিশ্ববিদ্যালয়ের জন্য মহাভারত সম্পর্কে বক্তৃতা রচনার উদ্যোগ নেন। এছাড়া সেজুতি, নবজাতক, সানাই এই 3টি কাব্যগ্রন্থের 3-4টে কবিতাও লেখেন। 9 জুন পর্যন্ত ছিলেন। তার পরবর্তী সময়ে শান্তিনিকেতনে ফিরে যান। পরবর্তী সময়ে আবার আসেন। এই যে তার যে মানে মংপুতে তার অবস্থান এবং সেখানটায় সেগুলো আছে, মানে সেটা আছে আর কি। তো ব্যাপারটা মানে আমাদেরকে একটু ভাবায় যে উনি ওই যে মানে কলকাতার থেকে মানে হ্যাঁ ভিড় ভাট্টা, সেখান থেকে তিনি একটা নির্জন একটা জায়গা খুঁজছিলেন। কারণ তিনি তো সৃষ্টিশীল, তার বয়স হয়েছে কিন্তু তার মন মরে যায়নি। ফলে এখানেও মানে যতদিন তিনি কালিম্পং এবং মংপুতে ছিলেন তখন প্রচন্ড রকমের সৃষ্টি ছিল। মানে ভোর 5:30 থেকে 9টা পর্যন্ত তিনি অনবরত কিছু না কিছু লিখেই গেছেন, কিছু করে গেছেন। কখনো কখনো তাকে ছুটে যেতে হয়েছে বিভিন্ন রকম উদ্বোধনের জন্য, বিভিন্ন রকম ইসের জন্য। কিছু করতে পারেননি, মানে ওগুলো সম্ভব ছিল না। যেমন মহাজাতি সদনের উদ্বোধন, বা জওহরলাল এসছেন, বা গান্ধীজি এসছেন সেই শেষ সময়টা আর কি। সেই শেষ সময়টাতে তাকে চলে যেতে হয়েছে। যদিও শারীরিক অবস্থা খুব একটা ভালো ছিল না সে সময়, কিন্তু তিনি চেয়েছিলেন তার সৃষ্টির মধ্যে থাকে। এটাই বিষয়, এটুকুই বলা। আসলে ওই রবীন্দ্রনাথ সম্বন্ধে আরেকটা কথা খুব আমাদের খুব অবাক লাগে, অলস বাঙালিরা, আমরা বাঙালিকে একটু অলস বলেই মনে করি, এটা আমার ব্যক্তিগত মত। যাই হোক, তা রবীন্দ্রনাথের এই জীবন ঘাটলে পরে দেখা যায় রবীন্দ্রনাথ জীবনের একটা মুহূর্ত তিনি সময় নষ্ট করতেন না। তার জীবনের প্রতিটা ক্ষণ মুহূর্ত এতটাই হিসেবে বাঁধা ছিল, নাহলে এত সৃষ্টি তিনি যা রচনা করেছেন, আমাদের মানে 15 খণ্ডে যে রবীন্দ্র রচনাবলী পাওয়া যায়, সেটা দেখলে, সেই বিপুল সৃষ্টি দেখলে পরে আমাদের বিস্ময় হতবাক হতে হয়। এবং শুধু তাই নয়, তার চিঠিপত্র, তার সমস্ত জায়গায় তার স্বাক্ষর রেখে গেছেন। তার প্রতিদিনের ঘটনা, আমরা কিছু কিছু ঘটনা জানি। তিনি সকাল থেকে, যেমন তার জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে থাকলে, আমি গত 4 বছর আগে একবার জোড়াসাঁকোর বাড়িতে গেছিলাম, উনি যেখানে বসে ওই লিখতেন সেই জায়গাটা দেখলাম। সেখানে তার একজন চাকর ছিল, সে এসে তাকে নানা রকম ভাবে সাহায্য করতেন। খুব, আমার ওই জায়গাটা দেখে খুব গা ছমছম করছিল আর কি, যে মানে অনেকেরই স্বপ্ন যে জোড়াসাঁকো ঠাকুর বাড়ি গিয়ে তার বসত বাড়ি দেখা। এবং খুব অবাক লেগেছে এত বৈভবের মধ্যেও একটা, কারণ তিনি ছিলেন জমিদার, জমিদার বা রাজা, তাদের প্রচুর সম্পত্তি বিষয় আসা থাকা সত্ত্বেও ওই বাড়ির একজন সন্তান কিভাবে এরকম সৃষ্টিশীল হয়ে ওঠেন, পৃথিবীর ইতিহাসে খুবই কম আছে। সারা পৃথিবীতেই সবকালে সবসময় খুব কম মানুষই যারা পৃথিবীর মানুষের কাছে গ্রহণযোগ্য হয়ে ওঠেন, এবং রবীন্দ্রনাথ সারা পৃথিবীর কাছে একজন গ্রহণযোগ্য মানুষ হয়ে উঠেছেন। তার নিদর্শন তো নোবেল প্রাইজ পাওয়া, মানে ভারতীয় উপমহাদেশে প্রথম নোবেল প্রাইজ বিজেতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। তা অনেক নোবেল প্রাইজ সম্বন্ধে অনেক রকম সমালোচনা বিতর্ক আছে, যে কে ঠিক পেয়েছে, সঠিক হয়েছে। রবীন্দ্রনাথ সম্বন্ধে কখনো এই ধরনের প্রশ্ন ওঠেনি যে একটা অযোগ্য পাত্র নোবেল প্রাইজ দেওয়া হয়েছে। রবীন্দ্রনাথের সেই শান্তিনিকেতন গড়া, তার শ্রীনিকেতন, তার বহুদা মানে যে কর্ম, সেই কর্মগুলো দেখলে আমরা এই অলস বাঙালি খুব অবাক হয়ে যাই, তিনি কিভাবে পারতেন। প্রতিটা ক্ষেত্রে তিনি নিজের জীবন দিয়ে, তার সমগ্র সত্তা দিয়ে তিনি করতেন। তার সঙ্গে প্রতিদিনের লেখালেখি তিনি করতেন আর কি।
অসংখ্য তাহলে আসলে কি হয়েছে ব্যাপারটা হচ্ছে তার শেষ জীবনের যে রোজনামচা সেগুলো দেখলে আমাদের আরো বেশি অবাক লাগে। এই যে মৈত্রী দেবী লিখছেন কি আশ্চর্য পরিশ্রম করতে পারতেন, এখনো পর্যন্ত ভাবলে আশ্চর্য লাগে। তখন রবীন্দ্রনাথ ৮০ ছুঁই ছুঁই, জাস্ট 1939 শেষের দিকে। বলছে যে এতটা মানে অবাক করা, কি বলছে, ভোর ৫টায় উঠে খুচরো কাজ ছেড়ে লিখতে বসতেন, মাঝে ঘন্টা দেড়েক স্নান খাওয়ার সময়টুকু বাদে একেবারে সন্ধ্যের আলো জ্বলা পর্যন্ত কাজ করেই যেতেন। মানে এতটা পরিশ্রমী ছিলেন। মানে একজন মানুষের কতটা ভালোবাসা লেখার প্রতি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বিভিন্ন কিছু সৃষ্টির প্রতি, তা রবীন্দ্রনাথকে দেখলেই হয়তো বোঝা মানে যাবে। আরেকটা কথা আমার মনে হয় যে হয়তো যখন আরো সময় উত্তীর্ণ হবে ২০০-৩০০ বছর পরে, হয়তো মানুষ ভাববেন যে গাঁজাখুরি একজন মানুষ। কারণ আমাদের পৃথিবীতে এখন মানুষের কাজ করার মানে প্রবণতা, যন্ত্র নির্ভরতা হওয়ার জন্য মানুষ কম কাজ করে বলেই এখন চিন্তা সেটা, ভাবনা যেটা রয়েছে হ্যাঁ, সেটাও সংকীর্ণ হয়েছে এবং এবং সেইভাবেই এটা দেখা হয়তো হয়। ২০০ বছর ৩০০ বছর পরে হয়তো গবেষকরা ভাববে যে রবীন্দ্রনাথ একা এত কিছু লিখেছে, অসম্ভব। নিশ্চয়ই হ্যাঁ। অনেকগুলো মানুষের লেখাকে রবীন্দ্রনাথের নামে চালানো হয়। যেমন আমরা অনেক গল্প ইতিহাসে দেখেছি, অনেক ৫০০ বছরের গল্প, নুট হ্যামসন বা এইসবের গল্প, বলা হয় যে না, অনেকের মিলিত সমস্ত প্রচেষ্টা। লেখাগুলোর একজনের নামে, প্রচেষ্টা একজনের নামে। আমার এরকম মাঝে মাঝে মনে হয় ২০০-৩০০ বছর পরে রবীন্দ্রনাথ প্রাসঙ্গিক অবশ্যই থাকবেন। তখনকার হয়তো মানুষের চিন্তা প্রাবন্ধিক, ভাবনাটা এই তখনকার ধরনের। বিশেষজ্ঞ হয়তো বলবেন নিশ্চয়ই অনেকগুলো রবীন্দ্রনাথ ছিলেন, তারা সবাই মিলে লিখে তারা ওই একজনের নামে, যেমন রামায়ণ মহাভারত যেমন লেখা হয়েছিল, অনেক কবির কল্পনায় মিলিত ধারা হচ্ছে রামায়ণ মহাভারত। তা আমারও এরকম মাঝে মাঝে মনে হয়, এটা বালখিল্য হলেও হতে পারে, কিন্তু আমার ভাবনাটা যা সেটা আমি ব্যক্ত করলাম। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে। এবং আজকে কিন্তু আমরা রবীন্দ্রনাথের তিরোধানে আজ আমরা শুনে নিলাম দুজন গল্পকারের কাছ থেকে তাদের কি অভিমত আজকের দিন নিয়ে। তবে আজ আমরা এখানেই শেষ করছি না, শেষ করার আগে আমরা শুনে নেব রবীন্দ্রনাথের শেষের কবিতাটি। এখানে ওই রবীন্দ্রনাথের সেই সৃষ্টিশীলতা সম্বন্ধে তো অনেক কিছু বললাম আমি, কমল। সেটা হচ্ছে যে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিদিনের জীবনের যে সৃষ্টিশীলতা, সেটা হচ্ছে তার শেষ বিদায় বেলাতেও তিনি তার স্বাক্ষর রেখে গেছেন। তার প্রমাণ হচ্ছে তিনি ওই মৃত্যু শয্যাতেও তিনি মুখে মুখে বলে একটা কবিতা রচনা করেছিলেন, সেটা হচ্ছে মৃত্যুর ৮ দিন আগে, সেটা হচ্ছে ৩০শে জুলাই, যেদিন তার অপারেশন হয়েছে। হ্যাঁ, অপারেশন হয়ে তার সকালবেলা ৯:৩০টার সময় মুখে মুখে রানীচন্দ্রকে তিনি শ্রুতি লিখনের মাধ্যমে এই কবিতাটা লিখেছিলেন। এই কবিতাটির মধ্যেও একটা অদ্ভুত ব্যাপার আছে, আমি এটা লক্ষ্য করেছি। তিনি সারা জীবন ধরে যে দর্শনের কথা, যে জীবনের কথা তিনি বলেছিলেন, সেটাই তার শেষ কবিতার মধ্যেও তিনি ব্যক্ত করেছেন। কি ব্যক্ত, কবিতাটার অর্থটা একটু বলে আমি কবিতার কয়েকটা লাইন পড়ে শোনাই। তিনি ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা, তিনি ঈশ্বর বিশ্বাসী ছিলেন। তিনি ঈশ্বর নির্ভর জীবন বলতে যে আমাদের সেই ঈশ্বর নয়, তার একটা জীবন দেবতা ছিল, সেই জীবন দেবতার কথা তিনি ঘুরে ফিরেই বলতেন। আর তিনি জীবনের প্রতি শ্রদ্ধা, যেটা রবীন্দ্রনাথের একটা অসাধারণ একটা ভাবনা ছিল, যে জীবনকে উপভোগ করা, জীবনের প্রতি শ্রদ্ধা, মানুষের প্রতি শ্রদ্ধারই নামান্তর। আর শেষে তিনি মৃত্যুর প্রতি নির্ভীকতার বার্তাও দিয়েছেন, কারণ মৃত্যু মানুষের শেষ পরিণতি, এটা কেউ খণ্ডাতে পারবে না। এই এতগুলো জিনিসকে সামনে রেখে, এবং তিনি যে কথা বারবার, যে আমাদের সৃষ্টির পথে অনেক বাধা বিপত্তি আসবে, আমাদের জীবন নানা রকম ছলনায় পরিপূর্ণ থাকবে, আমরা এগুলোকে কাটিয়ে আমরা হচ্ছে মহত্তর জীবনের দিকে এগিয়ে যাব, এটাই তিনি এই শেষ কবিতার মধ্য দিয়ে ব্যক্ত করেছেন। কবিতায় একটু পড়ে শোনাই। তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি, বিচিত্র ছলনা জালে হে ছলনাময়ী, মিথ্যা বিশ্বাসের ফাঁদ পেতেছ নিপুণ হাতে সরল জীবনে, এই প্রবঞ্চনা দিয়ে মহত্তরে করেছ চিহ্নিত, তার তরে রাখুনি গোপন রাত্রি। তোমার জ্যোতিষ্ক তারে যে পথ দেখায়, সে যে তার অন্তরের পথ, সে যে চিরস্বচ্ছ, সহজ বিশ্বাসে সে যে করে তারে চির সমুজ্জ্বল, বাহিরে কুটিল হোক অন্তরে সে রেজু, এই নিয়ে তাহার গৌরব, লোকে তারে বলে বিলম্বিত, সত্তরে সে পায় আপন আলোকে ধৌত অন্তরে অন্তরে, কিছুতে পারে না তারে প্রবঞ্চিতে, শেষ পুরস্কার নিয়ে যায় সে যে আপন ভান্ডারে।
অনায়াসে যে পেয়েছে ছলনা সহিতে, সে পায় তোমার হাতে শান্তির অক্ষয় অধিকার। এই সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, আশ্চর্য ব্যাপার, আমরা যে অধিকারের কথা বলি, রবীন্দ্রনাথের জীবনের শেষ শব্দটি হয়তো অধিকার, যে অধিকারের জন্য সারা পৃথিবীর মানুষ সচেষ্ট। রবীন্দ্রনাথ সেই অধিকারের কথা কিন্তু বলেছেন তার শেষ মুখবন্ধে যে শব্দটা বেরিয়েছিল, তার রোগ সজ্জায় যে সামান্য কষ্ট বেদনা বিদুরতার যে শব্দ, তা বাদে তার শেষ সুন্দর শব্দটা সম্ভবত অধিকার। এটা নিয়ে আমি কোথাও আলোচনা দেখিনি, এটা আমার এখনই মনে পড়লো যে এই শব্দটাই তিনি সজ্ঞানে রানীচন্দ্রকে শেষ বলেছিলেন আর কি। একটু আমি এখানটা এই কবিতার সম্পর্কে একটু বলি। হ্যাঁ, উনি তো এটা ডিকটেশন দিয়েছিলেন এবং রানীচন্দ্র লিখেছিলেন। হুম, হুম। রবীন্দ্রনাথ তখন বলেছিলেন যে অপারেশনের পরে তিনি কবিতাটি ঠিকঠাক করবেন, আচ্ছা। কিন্তু সেই সুযোগটা তিনি আর হয়ে পাননি, ওঠেনি। না হয়ে ওঠেনি। তো রবীন্দ্রনাথ এই যে 30শে জুলাই এই যে অপারেশনের থিয়েটারে তিনি চলে গেলেন, অপারেশন হলো, তারপর তো দিন পাঁচেক পরে তিনি কোমায় প্রায় আচ্ছন্ন হয়ে গেলেন। শেষ সময়ে মানে কবির যে শেষ লেখা, সেটা হচ্ছে প্রতিমা দেবীকে, এটা সম্পর্কে ডিকটেশন দেওয়ার পরেই শান্তিনিকেতনের যে অসুস্থ অবস্থা, প্রতিমা দেবীকে লিখেছিলেন। মানে যেটুকু লেখার চিঠিটা দিয়ে লিখেছিলেন, লেখার পরে লিখেছিলেন বাবা মশাই। বাবা মশাই শব্দটি হচ্ছে কি রবীন্দ্রনাথের হাতের শেষ লেখা। আচ্ছা। তারপরে আর উনি আর হাত উঠাতে পারেননি। এটাও হ্যাঁ, এটা একটা মানে এটা অনেকেই এই একটা তথ্যটা, উল্লেখযোগ্য তথ্য। হ্যাঁ, যে কবিতাটার ক্ষেত্রে ওনার একটা ছিল যে কালি একটা বিষাদের দিনে একটা বিষাদের কথা বলি, সেটা হচ্ছে বাঙালির জীবনে লজ্জা। রবীন্দ্রনাথের মৃত্যু বা তিরোধান দিবসের দিন, যেই দিন তার শোক মিছিল বেরোয় বা তার শেষ যাত্রায় যখন বেরোয় বাঙালি, তখন কিন্তু তার সেই যে রবীন্দ্রনাথের যে দেশবাসী, রবীন্দ্রনাথের প্রতি কিন্তু যতই শ্রদ্ধাশীল হোক, তারা কিন্তু একটা মানে অন্যায় কাজ করেছিল। সেটার জন্য আমরা আপামর বাঙালি খুবই লজ্জিত যে রবীন্দ্রনাথের সান্নিধ্য পাওয়ার জন্য সেই সময় যে ভিড় হয়েছিল, সেই ভিড় নাকি ইতিহাসে, বাঙালির ইতিহাসে আর নেই। কিন্তু যেটা অসভ্যতার পর্যায়ে চলে গেছিল সেটা সুযোগটা, যে রবীন্দ্রনাথের শরীর থেকে তার সূক্ষ্ম মানে দাড়ি ইত্যাদি ইত্যাদি, মানে বলতেও খুব খারাপ লাগে, প্রায় উপড়ে নেওয়ার মতো অবস্থা করে ফেলেছিল। সেটা খুব লজ্জার, এটা বাঙালি হিসাবে এটা খুব মানে না না ঠিক জিনিসটা সম্পর্কে আমি একটু ধরিয়ে দিই, হ্যাঁ, জায়গাটার মধ্যে এটার তথ্যটা আছে। হুম, সেটা হচ্ছে তিনি রানী মহালনবিশকে বলেছিলেন এই তার শেষকৃত্য সম্পর্কে, তুমি যদি সত্যি আমার বন্ধু হও, তাহলে দেখো আমার যেন কলকাতার উন্মত্ত কোলাহলের মধ্যে জয় বিশ্বকবি কি জয়, জয় রবীন্দ্রনাথের জয়, বন্দে মাতরম এইরকম জয়ধ্বনির মধ্যে সমাপ্তি না ঘটে। আমি যেতে চাই শান্তিনিকেতনের উদার মাঠের মধ্যে, উন্মুক্ত আকাশের তলায় আমার ছেলে মেয়েদের মাঝখানে। সেখানে জয়ধ্বনি থাকবে না, উন্মত্ততা থাকবে না, আমার দেহ শান্তিনিকেতনের মাটিতে মিশে যাবে, এই আমার আকাঙ্ক্ষা। মানে শান্ত সমাহিত ভাবে তিনি কবি চেয়েছিলেন। সেই কথাটা সেটা মর্যাদা রাখা হয়নি। রাখা হ্যাঁ, হ্যাঁ। এবং ঠিক এর সাথে আরেকটু আমার এই প্রসঙ্গে একটু মনে পড়লো, মানব যে কথাটা বললো, সেটা হচ্ছে রাশিয়ার সেই বিখ্যাত আমাদের মানে লিও টলস্টয়, ওয়ার এন্ড পিসের সেই মহান স্রষ্টা, তিনি তার যে শেষ জীবন ঠিক এইরকমই একটা অবস্থার মধ্যে হয়েছিল। তিনি একটা অখ্যাত রাশিয়ান একটা অখ্যাত স্টেশনে ছিলেন। সে সময় যে মুহূর্তে লোকরা বুঝতে পেরেছিল যে এটা হচ্ছে লিও টলস্টয়, সাথে সাথে তার দাড়ি একের পর এক ছিঁড়ে ফেলেছিল, লোকে নিয়ে গেছিল এবং তার গায়ে যে কম্বলটা ছিল স্মারক হিসাবে, হ্যাঁ, স্মারক হিসাবে সেই কম্বলের লোমগুলো করতে করতে গোটা কম্বলটাই ছিঁড়ে মানে খ্যাতির বিড়ম্বনা যে কি হতে পারে, সেটা- সেটা হচ্ছে পৃথিবীর এরকম শ্রেষ্ঠ কিছু মানুষ মানে রবীন্দ্রনাথের এই যে ক্ষেত্রে এটা ঘটনাটা খুব- ঘটেছে আর কি। খুব মানে দুঃখজনক। বাঙালি হিসাবে আমরা এটা খুব লজ্জার, মানে সেই রুচিশীল বাঙালি বলে যে আমরা নিজেদেরকে দাবি করি, তার সঙ্গে কখনোই এটা মানানশীল বলে মনে হয় না, হয়নি এখন। অসংখ্য ধন্যবাদ আপনাদের। হয়তো রবীন্দ্রনাথকে নিয়ে চর্চা আমাদের কখনোই শেষ হবে না আজ, তবুও আমরা এখানেই শেষ করছি। পরবর্তীতে আবারও ফিরে আসার চেষ্টা করব। মনে রাখবেন, চন্ডাল বুকস মানে লেখক পাঠকের মেলবন্ধন। ধন্যবাদ।